পৃষ্ঠা 84 কন্টিনিউড। প্রশ্ন 11, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর। সূচনা। 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ কর্তৃক প্রবর্তিত রাওলাট আইনের চরম পরিণতি ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ উদ্যানে এই কুখ্যাত আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক শান্তিপূর্ণ সমাবেশ ডাকা হয়, যেখানে জেনারেল ডায়ারের নেতৃত্বে ব্রিটিশের ঘাতক পুলিশ বাহিনী গুলি চালিয়ে শান্তিপূর্ণ জমায়েতকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত করেন। এই কুখ্যাত ঘটনাটি ইতিহাসে কোট জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড আনকোট নামে পরিচিত। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 1. প্রেক্ষাপট। 1. প্রথম বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়া। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন পাঞ্জাবে খাদ্য, বস্ত্র, কেরোসিনের দাম বাড়লে মধ্যবিত্ত, নিম্নবিত্ত সহ সকলেই ব্রিটিশ সরকারের ওপর ক্ষুব্ধ হন। তাছাড়া যুদ্ধকালীন কর, স্বদেশি ব্যাংকের অবলুপ্তি এবং কোমাগাতা মারু জাহাজে শিখদের ওপর গুলি চালানোর ঘটনায় পাঞ্জাববাসী ব্রিটিশের প্রতি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। 2. রাওলাট আইন। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার বৈপ্লবিক ও সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবিলা করার জন্য বিচারপতি সিডনি রাওলাটের সভাপতিত্বে 5 সদস্যের একটি কমিটি গঠন করে, যার নাম রাওলাট কমিটি বা সিডিশন কমিটি। কেন্দ্রীয় আইনসভার সরকারি ও বেসরকারি সকল ভারতীয় সদস্যের প্রতিবাদ উপেক্ষা করে রাওলাট বিলকে রাওলাট আইনে পরিণত করা হয়। এই রাওলাট আইন কোট নৈরাজ্যমূলক এবং বিপ্লবী অপরাধ আইন 1919 আনকোট নামেও পরিচিত। 3. ডায়ারের স্বৈরাচারী শাসন। পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডায়ার এর স্বৈরাচারী শাসনে পাঞ্জাববাসী অতিষ্ঠ হয়ে ওঠে। সামরিক ছুটি কাটিয়ে পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর অমৃতসরে এসে কাজে যোগ দেন। 8 এপ্রিল। 2 দিন পরে তিনি সামরিক শাসন জারি না করেই অমৃতসর শহরের অসামরিক কর্তৃত্ব গ্রহণ করেন। দোষী নির্দোষ বিচার না করেই তিনি যথেচ্ছভাবে গ্রেফতার করতে শুরু করেন। তিনি ইংরেজিতে এক নির্দেশনামা ঘোষণা করে বলেন, সরকারি অনুমতি না নিয়ে অমৃতসর শহরের কোনো অধিবাসী শহরের বাইরে যেতে পারবে না। তবে এই নির্দেশনামা শহরের সর্বত্র প্রচারিত হয়নি। 4. পাঞ্জাবের 2 শীর্ষ নেতার গ্রেফতারি। রাওলাট আইনের বিরোধিতা করে পাঞ্জাবের অমৃতসরে হরতাল পালিত হয় ও একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়। মিছিল নেতৃত্ব দানকালে ডক্টর সাইফুদ্দিন কিচলু নামে একজন মুসলিম এবং ডক্টর সত্যপাল নামে একজন হিন্দু নেতাকে গ্রেফতার করা হলে জনগণের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। ওই দিনই দুপুরে দিল্লির অদূরে পালোয়াল স্টেশনে গান্ধীজিকে গ্রেফতার করা হলে লাহোরে জনতা হরতাল করে। 2. হত্যাকাণ্ড। 1 এপ্রিল থেকে 1919 খ্রিস্টাব্দে 1 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে বন্ধনী শুরু, 1 বৈশাখ রবিবার বন্ধনী শেষ। জালিয়ানওয়ালাবাগে ফুটনোট। জালিয়ানওয়ালাবাগ বলা হলেও এখানে কিন্তু কোনো বাগান ছিল না। স্থানটির চারদিকে 200 গজ দৈর্ঘ্য ও 100 গজ প্রস্থের একটি দেওয়াল দিয়ে ঘেরা ছিল। এছাড়া প্রবেশ করা ও বেরোনোর রাস্তা ছিল খুবই সরু। মূল পাঠে ফিরে এলাম। স্থানীয় আইনজীবী লাল কানাইয়া লালের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ডায়ার 90 জনের সশস্ত্র বাহিনী নিয়ে সেখানে আসেন। বিকাল 4:30 ঘটিকায় সভা শুরু হলে ডায়ারের নির্দেশে তার সেনারা সভাস্থলের প্রবেশপথে দাঁড়িয়ে থেকে এক প্রকার প্রবেশপথ বন্ধ করে দেন। সে সময় সভাস্থলে প্রায় 10 থেকে 20 হাজার দর্শক উপস্থিত ছিলেন। উপস্থিত জনতাকে কোনো রকম সতর্ক না করে ডায়ার তাদের উপর গুলি চালনার জন্য সেনাদের নির্দেশ দেন। সেনারা 10 মিনিট ধরে 1650 রাউন্ড গুলি চালালে প্রচুর লোক হতাহত হন। সরকারি মতে 379 জন মারা যান এবং 1200 জন লোক আহত হন। শুধু তাই নয়, ঘটনার পর টানা 2 মাস সান্ধ্য আইন জারি রাখা হয়। এর ফলে নারকীয় হত্যাকাণ্ডে নিহতদের শনাক্তকরণ, আহতদের বাঁচানোর জন্য কাউকে ঘরের বাইরে আসতে দেওয়া হয়নি। সরকার সামরিক শাসন প্রবর্তন করে।
রাস্তায় দাঁড়িয়ে থাকা ইউরোপীয় নাগরিকদের সামনে ভারতীয়দের হামাগুড়ি দিয়ে রাস্তা পারাপারের আদেশ দেওয়া হয়। পৃষ্ঠা 85। 3. প্রতিক্রিয়া। জালিয়ানওয়ালাবাগের বর্বর হত্যাকাণ্ডে সমগ্র জাতি শিহরিত হয়ে ওঠে ও স্তম্ভিত হয়ে পড়ে। 1. জালিয়ানওয়ালাবাগের নিষ্ঠুর হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কোট নাইট আনকোট উপাধি ত্যাগ করেন। 2. গান্ধীজি ব্রিটিশের দেওয়া কোট কাইজারি হিন্দ আনকোট মেডেল ফিরিয়ে দেন। 3. রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন কোট জালিয়ানওয়ালাবাগ সমগ্র ভারতে এক মহাযুদ্ধের আগুন প্রজ্বলিত করল আনকোট। 4. ব্রিটিশ পার্লামেন্টে চার্চিল, হারবার্ট, এসকুইথ প্রমুখ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডকে ব্রিটিশ ভারতের ইতিহাসে সর্বাপেক্ষা মর্মান্তিক ও নজিরবিহীন বলে উল্লেখ করেন। 5. ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল বলেন কোট জালিয়ানওয়ালাবাগের শোচনীয় ঘটনার মতো কোনো ঘটনা ব্রিটিশ সাম্রাজ্যে আর কখনো ঘটেছে বলে আমার মনে হয় না আনকোট। 6. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কোট দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া আনকোট নামে পরিচিত সরোজিনী নাইডু ইংরেজি ভাষায় কোট পাঞ্জাব 1919 আনকোট কবিতায় এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিজের বেদনার কথা লেখেন। জানার আকাশ। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মতো বর্বর ও নারকীয় হত্যাকাণ্ড আপামর ভারতবাসীর মতোই কবিগুরুর অন্তরে গভীর ক্ষতের সৃষ্টি করে। এই প্রসঙ্গে ভানু সিংহের পত্রাবলিতে রবীন্দ্রনাথ লেখেন 21শে মে 1919 খ্রিস্টাব্দ কোট পাঞ্জাবের দুঃখের তাপ আমার বুকের পাঁজর পুড়িয়ে দিলে আনকোট। জালিয়ানওয়ালাবাগ ঘটনার আগের দিন গান্ধীজির সত্যাগ্রহ নীতির সমালোচনা করে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে একটি খোলা চিঠিতে লিখেন কোট এক অশুভ থেকে আর এক অশুভের জন্ম হয়, অপমানের পরিণাম প্রতিশোধ স্পৃহা আনকোট। সব্যসাচী ভট্টাচার্য ইডি দ্য মাহাত্মা অ্যান্ড দ্য পোয়েট বন্ধনী শুরু লেটার অ্যান্ড ডিবেটস বিটুইন গান্ধী অ্যান্ড টেগোর 1915 to 1941 বন্ধনী শেষ। নিউ দিল্লি 2001 রিপ্রিন্ট pp 49 to 51। 4. গুরুত্ব। 1. রাওলাট আইনের প্রতিবাদে গড়ে ওঠা সত্যাগ্রহ আন্দোলনে হিংসার অনুপ্রবেশ ঘটছে দেখে গান্ধীজি রাওলাট সত্যাগ্রহ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। 2. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য ভারত সচিব মন্টেগুর উদ্যোগে হান্টারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়। 3. নিজেদের সুসভ্য জাতি বলে পরিচয় দিলেও সমগ্র বিশ্বের কাছে ব্রিটিশ দেখিয়ে দেয় যে নৃশংসতা ও নিষ্ঠুরতার যে কোনো স্তর পর্যন্ত তারা যেতে পারে। প্রশ্ন 12। টিকা লেখো। কাকোরি ষড়যন্ত্র মামলা। উত্তর। 1. পরিচিতি। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে একটি বৈপ্লবিক সংগঠন যুক্তপ্রদেশের বর্তমান উত্তরপ্রদেশ লখনৌয়ের আলমনগর এবং কাকোরির মাঝামাঝি অঞ্চলে বিপ্লবী কাজে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে একটি ট্রেনে শরণপুর লখনৌ চলাচলকারী 8 ডাউন প্যাসেঞ্জার ট্রেন থাকা সরকারি কোষাগার লুট করে। এই ঘটনা কাকোরি বিপ্লব বা কাকোরি ষড়যন্ত্র বা কাকোরি ট্রেন ডাকাতি নামে পরিচিত। 9ই আগস্ট 1925 খ্রিস্টাব্দ। 2. প্রেক্ষাপট। অসহযোগের ব্যর্থতার পর বাংলার একটি বিপ্লবী গুপ্ত সমিতি তথা অনুশীলন সমিতির বিপ্লবীরা অনুভব করে যে অহিংস নীতির মাধ্যমে স্বাধীনতা আসবে না। এর জন্য বোমা, বন্দুক এবং অস্ত্রশস্ত্রের ব্যবহার করে সশস্ত্র বিপ্লবের প্রয়োজন। অনুশীলন সমিতির বিপ্লবীদের এই ধারণায় প্রভাবিত হন হিন্দুস্তান রিপাবলিকান আর্মির বিপ্লবীরা। বিপ্লবী কর্মকাণ্ড পরিচালনা এবং অস্ত্রশস্ত্র কেনার লক্ষ্যে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির বিপ্লবীরা শাহজাহানপুরের গোপন একটি সভায় মিলিত হন। সভায় তারা সিদ্ধান্ত নেন শরণপুর থেকে লখনৌগামী 8 ডাউন প্যাসেঞ্জার ট্রেনে বহন করা সরকারি কোষাগারটি তারা লুট করবেন। জানার আকাশ।
কাকোরি ষড়যন্ত্র বা কাকোরি ট্রেন ডাকাতিটি অনুশীলন সমিতির বিপ্লবীরা হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সাহায্যে ঘটিয়েছিলেন। এর নেতৃত্বে ছিলেন পণ্ডিত রামপ্রসাদ বিসমিল। একদিন শাহজাহানপুর থেকে লখনৌতে ট্রেনে করে যাওয়ার সময় রামপ্রসাদ বিসমিল দেখলেন প্রতিটি স্টেশনে স্টেশন মাস্টার তার কেবিনে গার্ডের মাধ্যমে টাকার ব্যাগ নিয়ে আসছেন। সেই সব টাকার ব্যাগ লখনৌ জংশনের সুপারিনটেন্ডেন্টের কাছে রাখা হচ্ছে। সেদিনই বিসমিল এই সরকারি অর্থ লুট করার সিদ্ধান্ত নেন। এই নিয়ে তার মনে কোনো দ্বিধা ছিল না, কারণ ব্রিটিশ প্রতিনিয়ত ভারতকে লুট করছে। তাই তাদের এই অর্থ দিয়ে বৈপ্লবিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে এদেশ থেকে বিদায় করার প্রচেষ্টায় কোনো অন্যায় নেই। 3. কাকোরি ঘটনায় যুক্ত বিপ্লবীগণ। পূর্ব সিদ্ধান্ত মতো আশফাকুল্লাহ খান ও রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে কয়েকজন বিপ্লবী কাকোরি ট্রেন ডাকাতি কর্মকাণ্ডে একজোট হন। এই কর্মকাণ্ডের কয়েকজন সহযোগী ছিলেন বাংলা থেকে শচীন্দ্রনাথ বক্সী ও কেশব চক্রবর্তী, বেনারস, বারাণসী বা কাশী থেকে রাজেন্দ্র লাহিড়ী ও মন্মথনাথ গুপ্ত, উন্নাও থেকে চন্দ্রশেখর আজাদ, শাহজাহানপুর থেকে মুরারিলাল, রায়বেরিলি থেকে বনওয়ারিলাল, ইটাওয়া থেকে মুকুন্দিলাল প্রমুখ বিপ্লবীগণ। 4. ষড়যন্ত্র মামলা ও তার রায়। কাকোরি ট্রেন ডাকাতিতে ধৃত 44 জন বিপ্লবীকে নিয়ে শুরু হয় কাকোরি ষড়যন্ত্র মামলা। 65 দিন ধরে মামলার বিচার চলাকালীন 247 জনের সাক্ষ্য নেওয়া হয়। এই মামলাতে বারাণসী দাস কাকস ও ইন্দুভূষণ মিত্র নামে দুজন আসামি রাজসাক্ষী হলে তাদের ছেড়ে দেওয়া হয়। 6 এপ্রিল 1927 খ্রিস্টাব্দে কাকোরি ষড়যন্ত্র মামলার রায় বের হয়। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, ট্রেন ডাকাতিতে লিপ্ত হওয়া এবং হত্যার অপরাধে অভিযুক্তদের বিভিন্ন শাস্তি দেওয়া হয়। রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্রনাথ লাহিড়ী, আশফাকুল্লাহ খান, ঠাকুর রওশন সিং এদের ফাঁসির আদেশ হয়। শচীন্দ্রনাথ সান্যালের যাবজ্জীবন দ্বীপান্তর হয়। মন্মথনাথ গুপ্তের 13 বছরের এবং গোবিন্দচরণ কর, যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়, শচীন্দ্রনাথ বক্সী, রাজকুমার সিং, রামকৃষ্ণ খেত্রী, মুকুন্দিলাল, প্রণবেশ চট্টোপাধ্যায় প্রমুখের 10 বছরের জেল হয়। এছাড়াও বিষ্ণু শরণ ও সুরেশচন্দ্র ভট্টাচার্যের 7 বছরের, পৃষ্ঠা 86, আর ভূপেন্দ্রনাথ সান্যাল, রামদুলারি ত্রিবেদী, প্রেমকিষাণ খান্না, বনওয়ারি লাল এবং পরমেশ কুমার প্রমুখের 5 বছরের কারাদণ্ড হয়। প্রশ্ন 13. প্রীতিলতা ওয়াদ্দেদারের বিপ্লবী প্রচেষ্টা সংক্ষেপে লেখো। উত্তর. ভূমিকা. জীবনকে বাজি রেখে মেয়েদের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদার এক গৌরবজনক ভূমিকা পালন করেন। প্রীতিলতা ওয়াদ্দেদারের বিপ্লবী প্রচেষ্টা। 1. বিপ্লবী ভাবাদর্শে দীক্ষা। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, শ্রীমদ্ ভাগবত গীতা, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈয়ের জীবনী প্রভৃতি পাঠের মধ্যে দিয়ে প্রীতিলতা বিপ্লবী ভাবাদর্শে উদ্বুদ্ধ হন। চট্টগ্রামের খাস্তগির ইংরেজি উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়ার সময় থেকেই প্রীতিলতার মনে বৈপ্লবিক চিন্তাধারা অঙ্কুরিত হতে শুরু করে। চট্টগ্রামের উমাতারা উচ্চ ইংরেজি বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক তথা বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের কাছে প্রীতিলতা বিপ্লবী ভাবাদর্শে দীক্ষিত হন। ঢাকায় বিপ্লবী সংগঠন শ্রী সংঘ নামে বিপ্লবী সংগঠনের একটি মহিলা শাখা ছিল। দীপালি সংঘ লীলা নাগ বন্ধনী শুরু, বিয়ের পর লীলা রায় বন্ধনী শেষ এর নেতৃত্বাধীন এই গুপ্ত বিপ্লবী সংগঠনে প্রীতিলতা যোগ দেন এবং লাঠি খেলা, ছোড়া খেলা প্রভৃতির পাঠ নেন। 2. মাস্টারদার বিপ্লবী সংগঠনে যোগদান। প্রীতিলতা সূর্য সেনের নেতৃত্বাধীন একটি বিপ্লবী দলে যোগ দেন।
নির্মল সেনের মাধ্যমে প্রীতিলতার সঙ্গে ধলঘাট গ্রামে সাবিত্রী দেবীর বাড়িতে মাস্টারদা সূর্য সেনের সাক্ষাৎ হয়। মাস্টারদা প্রীতিলতাকে বিপ্লববাদে দীক্ষা দেন। মাস্টারদার কাছে বিপ্লববাদে দীক্ষা নেওয়ার পর প্রীতিলতা হয়ে ওঠেন তাঁর মানসকন্যা। প্রথম সাক্ষাতেই তাদের মধ্যে প্রায় 2 ঘন্টা বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের সংস্পর্শ কিভাবে প্রীতিলতার জীবনের আমূল পরিবর্তন ঘটায় সে নিয়ে আলোচনা হয়। এখানে থেকে প্রীতিলতা আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ নেন। 3. বিপ্লবী কর্মকাণ্ড। 1. ধলঘাট সংঘর্ষ। চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামটি ছিল মাস্টারদার বিপ্লবী দলের গোপন আস্তানা। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এবং জালালাবাদ মুক্তিযুদ্ধের পর থেকে ধলঘাট গ্রামে সরকার মিলিটারি সেনা ক্যাম্প বসায়। এই ক্যাম্প থেকেই সেনারা গ্রামের বিভিন্ন বাড়িতে লুকিয়ে থাকা বিপ্লবীদের ধরার চেষ্টা করত। এই মিলিটারি ক্যাম্প থেকে 10 মিনিট দূরে অবস্থিত ছিল কোট আশ্রম আনকোট নামে সাবিত্রী দেবীর বাড়ি। এক ছেলে এবং বিবাহিতা মেয়েকে নিয়ে থাকা সাবিত্রী দেবীর এই বাড়িতে মাস্টারদা তাঁর বিপ্লবী দলের সদস্যদের সঙ্গে দেখা করতেন এবং বিভিন্ন বিপ্লবী কর্মকাণ্ডের সিদ্ধান্ত নিতেন। তুমুল ঝড় বৃষ্টির একদিনে এই কোট আশ্রম আনকোট নামে বাড়িটিতে প্রীতিলতা মাস্টারদার সঙ্গে দেখা করতে আসেন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন নির্মল সেন এবং ডিনামাইট ষড়যন্ত্র মামলার আসামি অপূর্ব সেন। বন্ধনী শুরু, ভোলা বন্ধনী শেষ। গোপন সূত্র মারফত তাদের উপস্থিতি জানতে পেরে পুলিশ বাহিনী ওই আশ্রম বাড়িটি ঘিরে ফেলে। ক্যাপ্টেন ক্যামেরনের নেতৃত্বাধীন ব্রিটিশ পুলিশদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পুলিশের গুলিতে নির্মল সেন ও অপূর্ব সেন মারা যান। বিপ্লবীদের গুলিতে ক্যামেরনও নিহত হন। প্রীতিলতা মাস্টারদার সঙ্গে গোপনে সেখান থেকে বেরিয়ে পটিয়ার কাশিয়াইশ গ্রামে দলীয় কর্মী মণিলাল দত্তের বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে পরে মণিলাল প্রীতিলতাকে জ্যৈষ্ঠপুরার গ্রামে কোট কুটির আনকোট নামে বিপ্লবীদের আরেকটি গোপন আস্তানায় পৌঁছে দেন। পরে মাস্টারদার নির্দেশে প্রীতিলতা বাড়ি ফিরে যান। 2. ইউরোপিয়ান ক্লাব আক্রমণ। মাস্টারদা সূর্য সেনের নির্দেশ মেনে প্রীতিলতা চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন 23শে সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দ। প্রীতিলতার নেতৃত্বে শান্তি চক্রবর্তী, বীরেশ্বর রায়, প্রফুল্ল দাস, কালীকিঙ্কর দে, মহেন্দ্র চৌধুরী, সুশীল দে, পান্না সেন সহ একদল বিপ্লবী পিস্তল, রাইফেল ও হাতবোমা নিয়ে ইউরোপিয়ান ক্লাবের ওপরে আক্রমণ শুরু করে। ঘড়ির কাঁটা তখন আনুমানিক রাত 10:45 দিকে। দিনটা ছিল শনিবার। প্রায় 40 জন ইউরোপীয় তখন আমোদ উল্লাসে মত্ত। প্রীতিলতা হুইসেল বাজিয়ে আক্রমণ শুরুর নির্দেশ দেওয়া মাত্রই গুলি ও বোমার আঘাতে ইউরোপিয়ান ক্লাব ঘন ঘন কেঁপে উঠতে থাকে। ক্লাব ঘরের আলো নিভে যায়। প্রাণভয় সকলে ছুটোছুটি শুরু করে দেয়। বিপ্লবীদের আক্রমণে মিসেস সুলিভান নামে এক ইউরোপীয় মহিলা নিহত হন আর 4 জন পুরুষ এবং 7 জন মহিলা আহত হন। প্রীতিলতা পূর্ব সিদ্ধান্ত মতো পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। প্রীতিলতার আত্মবলিদান পরবর্তী প্রজন্মকে বিপ্লবী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে। প্রশ্ন 14. বিপ্লবী সংগ্রামে কল্পনা দত্তের কী ভূমিকা ছিল? উত্তর: ভূমিকা। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে কল্পনা দত্ত দুঃসাহসিক ভূমিকা পালন করেন। কল্পনা দত্তের বিপ্লব প্রচেষ্টা: 1. বিপ্লবী ভাবাদর্শে দীক্ষা। 12 বছর বয়স থেকেই শরৎচন্দ্রের পথের দাবি, ক্ষুদিরাম কানাইলালের জীবনী পাঠ করে কল্পনা দত্ত বিপ্লবী ভাবাদর্শে উদ্বুদ্ধ হন। বেথুন কলেজে পড়াকালীন তিনি কল্যাণী দাস প্রতিষ্ঠিত কোট ছাত্রী সংঘ আনকোট এ যোগ দেন। কলেজের কাছেই সিমলা ব্যায়াম সমিতির অতীন বোসের আড্ডায় সাহসী কল্পনা লাঠি খেলা, তরবারি চালানো ও কুস্তি শেখেন। পরে বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদারের মাধ্যমে তিনি মাস্টারদা সূর্য সেনের কাছে বিপ্লবী ভাবাদর্শে দীক্ষিত হন। 2. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে যোগদান।
মাস্টারদা সূর্য সেন প্রতিষ্ঠিত কোট ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে আনকোট তিনি যোগ দেন ও বিপ্লবী জীবন শুরু করেন। এ সময় তিনি তাঁর স্কুল জীবনের সঙ্গী তথা বিপ্লবী সহযোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদারের সঙ্গে গুলি চালানোর প্রশিক্ষণ নেন। এর পাশাপাশি তিনি প্রায়ই মাস্টারদার সঙ্গে গোপনে গ্রামে ঘুরে ঘুরে গ্রামবাসীদের সুখ দুঃখের খবরাখবর নিতেন। পৃষ্ঠা 87। তিন, বিপ্লবী কর্মকাণ্ড। 1, প্রাথমিক। মাস্টারদার নির্দেশে জেলে বন্দী অনন্ত সিংহ, গণেশ ঘোষ সহ অন্যান্য বিপ্লবীদের জেল থেকে মুক্ত করার পরিকল্পনায় তিনি অংশ নেন। চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার ও ট্রাইব্যুনালের প্রেসিডেন্টকে হত্যার ব্যাপারেও কল্পনা দত্তের বিশেষ ভূমিকা ছিল। জেলে বন্দী ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির বিপ্লবীদের সঙ্গে কল্পনা দত্তের মাধ্যমেই মাস্টারদা সূর্য সেন যোগাযোগ রক্ষা করতেন। 2, ডিনামাইট বিস্ফোরণ পরিকল্পনায় অংশগ্রহণ। মাস্টারদা সূর্য সেন ডিনামাইট দিয়ে চট্টগ্রামের জেলখানা ও কোর্টে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা নেন যাতে বিপ্লবীরা জেল থেকে বেরিয়ে আসতে পারেন। কল্পনা দত্তও পরিকল্পনাটির সঙ্গে যুক্ত ছিলেন। পরিকল্পনাটি ফাঁস হয়ে যাওয়ায় ডিনামাইট ষড়যন্ত্র মামলা শুরু হয়। পুলিশ কল্পনা দত্তের গতিবিধির ওপর নজর রাখার জন্য তাকে গৃহবন্দী করে রাখে। 3, ইউরোপীয় ক্লাব আক্রমণ পরিকল্পনায় যুক্ত থাকার সিদ্ধান্ত। মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্তের উপর পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণের ভার দেন। ইউরোপীয় ক্লাব আক্রমণের 1 সপ্তাহ আগে পুরুষের ছদ্মবেশে সমীক্ষা করতে গিয়ে তিনি ধরা পড়েন ও তাঁর জেল হয়। জেলে বসেই তিনি প্রীতিলতার নেতৃত্বে ইউরোপীয় ক্লাব আক্রমণের খবর শোনেন। জানতে পারেন প্রীতিলতা বীরের মতো লড়াই করে পুলিশের হাতে ধরা না দিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। পরে প্রমাণের অভাবে পুলিশ তাঁকে জেল থেকে ছেড়ে দেয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর চট্টগ্রামে ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি মাস্টারদার সঙ্গী হন। মাস্টারদা ও তাঁর সঙ্গীরা ধরা পড়লেও তিনি আত্মগোপন করতে সক্ষম হন। গহিরা গ্রামে ব্রিটিশ পুলিশের সঙ্গে অপর একটি সংঘর্ষে তিনি ও তারকেশ্বর দস্তিদার ধরা পড়েন। বিচারে তারকেশ্বরের ফাঁসির আদেশ হয়, কিন্তু কম বয়সী ও মহিলা হওয়ায় কল্পনা দত্তকে প্রাণদণ্ডের বদলে আন্দামানে দ্বীপান্তরের আদেশ দেওয়া হয়। মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিবাদ জানালে এই আদেশ স্থগিত করে তাঁকে 6 বছরের জন্য জেলে পাঠানো হয়। প্রশ্ন 15, সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর, ভূমিকা। ভারতবাসীর শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের দাবি পূরণের লক্ষ্যে গঠিত হয় সাইমন কমিশন। সাংবিধানিক সংস্কারের লক্ষ্যে খ্যাতনামা ব্রিটিশ আইনজীবী ও উদারপন্থী দলের সাংসদ জন সাইমনের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্ট 7 সদস্য বিশিষ্ট ইন্ডিয়ান স্ট্যাটিউটারি কমিশন গঠন করে। জন সাইমনের নামানুসারে কমিশনটি সাইমন কমিশন নামে খ্যাত। সাইমন কমিশন বিরোধী আন্দোলন। 1, কমিশন বর্জনের শপথ। ভারতবাসী দায়িত্বশীল সরকার গঠনের উপযুক্ত হয়েছে কিনা তা তদারকির ভার দেওয়া হয় ব্রিটিশদের নিয়ে গঠিত সাইমন কমিশনের ওপর। ভারতবাসী নিজেদের ভালোমন্দ নির্ধারণের অধিকার থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে। এই ক্ষোভ জাতীয় আন্দোলনকে পুনরায় গতিশীল করে তোলে। কংগ্রেস, মুসলিম লীগ এবং বামপন্থী সহ সমস্ত রাজনৈতিক দল সাইমন কমিশনকে সামাজিক ও রাজনৈতিক সর্বতোভাবে বর্জন করার শপথ গ্রহণ করে। 2, আন্দোলন। 1, বোম্বাইতে 1928 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি জন সাইমন সদলবলে বোম্বাই বন্দরে এসে পৌঁছলে জনতা বিক্ষোভে ফেটে পড়ে। ওই দিন সারা ভারতে হরতাল পালিত হয়। হাতে কালো পতাকা ও সাইমন ফিরে যাও লেখা প্রচারপত্র সহ সর্বত্র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অসংখ্য জনসভার মধ্যে বোম্বাইয়ের চৌপাটির বালিয়াড়ির সমাবেশটি ছিল সবচেয়ে বড়। 2, লাজপতের নেতৃত্বে লাহোরে
30 অক্টোবর লাহোরের সাইমন বিরোধী শোভাযাত্রার ওপর পুলিশ লাঠি চালায়। মিছিলের পুরোভাগে শ্রদ্ধেয় জননেতা লাজপত রায় ছিলেন। তিনি পুলিশের লাঠির আঘাতে গুরুতরভাবে আহত হন এবং কয়েকদিন পরে তাঁর মৃত্যু হয়। 3. যুক্তপ্রদেশে বর্তমান উত্তরপ্রদেশ মতিলাল নেহেরুর পুত্র জওহরলাল নেহেরু ছাড়াও গোবিন্দ বল্লভ পন্ত প্রমুখ নেতা শোভাযাত্রা পরিচালনার সময় পুলিশের হাতে প্রহরিত হন। 4. কলকাতায় সাইমন কমিশন ভারতের যেখানেই গিয়েছে সেখানেই প্রবল বিক্ষোভের সম্মুখীন হয়েছে। কলকাতায় যেদিন সাইমন সদলবলে উপস্থিত হন সেদিন অরন্ধন ও ধর্মঘট পালিত হয়। সাইমন কমিশন বিরোধী বিক্ষোভে পুরোভাগে এগিয়ে এসে সেদিন দেশের ছাত্র ও যুব সমাজ এক বিশিষ্ট ভূমিকা গ্রহণ করেছিল। 3. নেহেরু কমিটির ওপর খসড়া শাসনতন্ত্রের দায়িত্ব। ভারতীয় নেতৃবৃন্দ সামাজিক রাজনৈতিক শাসনতান্ত্রিক দিক থেকে অপমানজনক এই কমিশনকে বয়কট করার সিদ্ধান্ত নেন। এরই পরিপ্রেক্ষিতে দিল্লিতে এক সর্বদলীয় সম্মেলনে প্রাক্তন স্বরাজ্য দলের নেতা মতিলাল নেহেরুর নেতৃত্বে একটি কমিটির ওপর ভারতের নতুন শাসনতন্ত্র রচনার জন্য মূল নীতিগুলির খসড়া তৈরি করার দায়িত্ব দেওয়া হয়। স্থির হয় দেশের ভবিষ্যৎ সংবিধান রচনা করবেন দেশের নেতৃবৃন্দই, কোনো বিদেশি কমিশন নয়। এইভাবে সাইমন কমিশনকে সমস্ত দিক থেকে অবজ্ঞা ও বর্জন করা হয়। মূল্যায়ন: জাতির অন্ধকারাচ্ছন্ন দিনে সাইমন কমিশন বিরোধী আন্দোলন এক আলোর দিশা দেয়। কংগ্রেস সহ সব রাজনৈতিক দল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে যোগ দিয়ে জাতীয় আন্দোলনের ভাবধারাকে উদ্দীপ্ত করে তোলে। 16. ভগৎ সিংয়ের বিপ্লববাদী প্রচেষ্টার সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর: ভূমিকা। কোট: सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजू ए कातिल में है। अनकोट। শহীদের প্রেরণা এখন আমার অন্তরে, জল্লাদের হাতে কত শক্তি আজ আমি পরখ করব। শহীদ রামপ্রসাদ বিসমিল, ফাঁসির মঞ্চে। পৃষ্ঠা 88। ভগৎ সিংয়ের বিপ্লববাদী কর্মকাণ্ড। 1. বিপ্লবী জীবনের প্রথম পর্ব। 1. বিপ্লবী জীবনের সূচনা। ভগৎ সিংয়ের কাকা অর্জুন সিং দয়ানন্দ সরস্বতী রাজ্য সমাজের সঙ্গে যুক্ত ছিলেন। আবার ভগৎ সিংয়ের বাবা সর্দার কিষাণ সিং সান্ধু এবং দুই কাকা শরণ সিং গদর পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। শৈশবের এই বৈপ্লবিক পরিবেশ ভগৎ সিংকে প্রভাবিত করে। মাত্র 13 বছর বয়সে ভগৎ সিং গান্ধীজির নেতৃত্বাধীন অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং সরকারি স্কুল বই এবং বিলিতি স্কুল ইউনিফর্ম পুড়িয়ে ব্রিটিশের বিরোধিতা করেন। চৌরি চৌরা ঘটনার জেরে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে ভগৎ সিং জাতীয় আন্দোলনের মূল ধারা থেকে সরে এসে বিপ্লবী জীবন বেছে নেন। লাহোরের ন্যাশনাল কলেজে পড়ার সময় তিনি কোট নওজওয়ান ভারত সভা আনকোট অর্থাৎ ভারত যুব সভা এর সদস্য হন। 2. হিন্দুস্তান রিপাবলিকান পার্টির সদস্য। ভগৎ সিং বিপ্লববাদের প্রসারের লক্ষ্যে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য পদ গ্রহণ করেন। তাই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন রামপ্রসাদ বিসমিল, চন্দ্রশেখর আজাদ এবং আশফাকুল্লাহ খানের মতো বিপ্লবী নেতাগণ। পরবর্তীকালে তিনি উর্দু ও পাঞ্জাবি পত্রিকার সম্পাদনার পাশাপাশি কীর্তি কিষাণ পার্টির এক সভায় সম্পাদক হন। 2. বিপ্লবী জীবনের দ্বিতীয় পর্ব। 1. বিপ্লবী দল গঠন। 1928 খ্রিস্টাব্দে বিপ্লবী চন্দ্রশেখর আজাদ ও অন্যদের সঙ্গে ভগৎ সিং দিল্লির ফিরোজ শাহ কোটলার হিন্দুস্তান রিপাবলিকান পার্টির নেতৃত্ব গ্রহণ করেন। এই দলের নতুন রূপ দিয়ে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন অর্থাৎ HSRA নামে একটি বিপ্লবী সংস্থা গড়ে তোলেন। এদের উদ্দেশ্য ছিল ভারতকে একটি সমাজতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তোলা। 2. স্যান্ডার্স হত্যা।
লাহোরে সাইমন কমিশন বিরোধী এক মিছিলের নেতৃত্ব দানকালে প্রবীণ জননেতা লাজপত রায় পুলিশের লাঠির আঘাতে গুরুতরভাবে আহত হয়ে পড়ে হাসপাতালে মারা যান। লালাজির মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং লাহোরের কুখ্যাত পুলিশ অফিসার স্যান্ডার্সকে গুলি করে হত্যা করেন 17 ডিসেম্বর 1928 খ্রিস্টাব্দ। 3. বিপ্লবের আদর্শ প্রচার। 1929 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল দিল্লির কেন্দ্রীয় ব্যবস্থাপক সভায় জনস্বার্থ বিরোধী কোর্ট ট্রেন্ড ডিসপিউট বিল আনকোট ও কোর্ট পাবলিক সেফটি অ্যাক্ট আনকোট নিয়ে আলোচনার সময় দর্শক আসন থেকে ভগৎ সিং ও বিপ্লবী বটুকেশ্বর দত্ত দুটি বোমা ফাটিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ইনকেলাব জিন্দাবাদ ধ্বনিসহ লাল ইস্তাহার বিলি করে তাঁরা বিপ্লবের ডাক দেন ও বিপ্লবের আদর্শ প্রচার করেন। এরপর তাঁরা স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দেন। লাহোর ষড়যন্ত্র মামলা 1929 খ্রিস্টাব্দের বিচারে স্যান্ডার্স হত্যাকাণ্ডের দায় ভগৎ সিংয়ের ফাঁসি হল 23শে মার্চ 1931 খ্রিস্টাব্দ। সারা দেশে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। জানার আকাশ। ভগৎ সিং অমৃতসর থেকে প্রকাশিত উর্দু এবং পাঞ্জাবি সংবাদপত্রে বিপ্লবমূলক লেখালেখি করতেন এবং এই দুটি পত্রিকার সম্পাদনা করতেন। এছাড়া তিনি কীর্তি কিষাণ পার্টি, শ্রমিক ও কৃষক দলের জার্নাল কীর্তি এবং দিল্লি থেকে প্রকাশিত বীর অর্জুন নামে এক সংবাদপত্রেও বিপ্লবের আদর্শ প্রসার ও গুরুত্ব নিয়ে লেখালেখি করতেন। ভগৎ সিং পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করে থাকার জন্য বলবন্ত, রঞ্জিত সহ বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করতেন। 4. যুব সমাজের অনুপ্রেরণা। ভগৎ সিংয়ের এই নির্ভয় আত্মবলিদান ভারতীয় যুব সমাজের মধ্যে বৈপ্লবিক চেতনা ছড়িয়ে তাদের স্বাধীনতা সংগ্রামে নতুন করে অনুপ্রাণিত করে। মৃত্যুর পূর্ব মুহূর্তে ফাঁসির মঞ্চে ভগৎ সিং চেঁচিয়ে বলেন, কোট ইনকেলাব জিন্দাবাদ আনকোট, বন্ধনী শুরু, বিপ্লব দীর্ঘজীবী হোক, বন্ধনী শেষ। মূল্যায়ন। পাঞ্জাব তথা ভারতের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে বিপ্লবী ভগৎ সিং গভীর প্রভাব ফেলেছিলেন। ভগৎ সিং ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সর্বাপেক্ষা নির্ভীক ও ট্র্যাজিক বিপ্লবী। তাঁর বিপ্লববাদী আদর্শ ও বৈপ্লবিক প্রেরণা যুব সম্প্রদায়ের অন্তরে বিপ্লববাদের অনুপ্রেরণা জাগায়। ফুটনোট। গান্ধীজি ও বড়লাট আরউইনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল গান্ধী আরউইন চুক্তি 5ই মার্চ 1931 খ্রিস্টাব্দ। এই চুক্তির একটি শর্তে বলা হয়েছিল সশস্ত্র বিপ্লবীরা ছাড়া অন্যান্য রাজবন্দীরা মুক্তি পাবেন। এই চুক্তি কার্যকর হলে ভগৎ সিং, রাজগুরু, সুখদেব এবং বটুকেশ্বর দত্তের মতো বিপ্লবীদের মুক্ত করা যাবে না। তাই সুভাষচন্দ্র বসু গান্ধীজির কাছে ছুটে যান ও এই চুক্তিতে গান্ধীজিকে স্বাক্ষর না করার অনুরোধ রাখেন। কিন্তু শেষ পর্যন্ত এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভগৎ সিং ও তার সহযোদ্ধাদের ফাঁসি হয়। অন্য মতে এই চুক্তির পর গান্ধীজি ভগৎ সিংদের সাজা কমানোর জন্য বড়লাটদের কাছে অনুরোধ করেছিলেন, কিন্তু বড়লাট তাতে সাড়া দেননি। মূল পাঠে ফিরে এলাম। প্রশ্ন 17। বিপ্লববাদের প্রসারে যুগান্তর দল ও যুগান্তর পত্রিকার ভূমিকা সংক্ষেপে লেখো। উত্তর। ভূমিকা। বাংলার বিপ্লববাদের প্রসারে অনুশীলন সমিতির পাশাপাশি যুগান্তর দল ও যুগান্তর সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিপ্লববাদের প্রসার ও যুগান্তর দল। 1. প্রতিষ্ঠা। 1906 খ্রিস্টাব্দে অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ, অরবিন্দ ঘোষের ভাই, ভূপেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ দত্তের ভাই মিলিতভাবে কোট যুগান্তর দল আনকোট গড়ে তোলেন। এই দলের মুখপত্র যুগান্তর পত্রিকা প্রথম প্রকাশিত হয় ভূপেন্দ্রনাথ দত্তের সম্পাদনায় 18 মার্চ 1906 খ্রিস্টাব্দ। সাপ্তাহিক এই পত্রিকাটিতে বিপ্লবী আদর্শ প্রচারের জন্য কলম ধরেন অরবিন্দ ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত, দেবব্রত বসু, বন্ধনী শুরু, প্রজ্ঞানন্দ স্বামী, বন্ধনী শেষ, সখারাম গণেশ দেউস্কর, চারুচন্দ্র রায়, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। শিবনাথ শাস্ত্রীর লেখা যুগান্তর উপন্যাস থেকে এই পত্রিকাটির নামকরণ করা হয়। 2. উল্লেখযোগ্য সদস্যগণ।
প্রতিষ্ঠাগণ ছাড়াও যুগান্তর দলের উল্লেখযোগ্য কয়েকজন সদস্য ছিলেন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, সত্যেন্দ্রনাথ বসু, পৃষ্ঠা 89, কানাইলাল দত্ত, উল্লাসকর দত্ত, গণেশ ঘোষ, বাঘা যতীন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, মাস্টারদা সূর্য সেন প্রমুখ। 3. বৈপ্লবিক কার্যকলাপ। যুগান্তর দলের প্রধান কার্যালয় 93 বাবুবাজার স্ট্রিটে অবস্থিত ছিল। এই দলের সদস্যরা অস্ত্র, বিস্ফোরক এবং বোমা তৈরি করতে শিখেছিল। যুগান্তর দল আমেরিকায় গদর পার্টির সাহায্য নিয়ে ভারতে বিপ্লববাদী প্রসারে উদ্বুদ্ধ হয়। এই উদ্দেশ্যে সুরেন্দ্রনাথ বসু, তারকনাথ দাস প্রমুখ আমেরিকায় গিয়ে গদর পার্টির সদস্যদের সঙ্গে দেখা করেন। হেমচন্দ্র কানুনগো ভারতের বাইরে গিয়ে রুশ নিকোলাস সাফরানস্কির কাছ থেকে বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ নেন। যুগান্তর দলের 2 সদস্য ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি মুজাফফর জেলের জর্জ কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েন। প্রফুল্ল চাকি প্রথমে আত্মহত্যা করেন, পরে ক্ষুদিরাম ধরা পড়েন ও বিচারে তাঁর ফাঁসি হয়। কিংসফোর্ড হত্যাকাণ্ডের সূত্র ধরে পুলিশ মুরারিপুকুর, বাগানবাড়ি সহ বেশ কয়েকটি জেলায় তল্লাশি চালায়। অরবিন্দ ঘোষ, বারীন্দ্র ঘোষ সহ মোট 47 জন বিপ্লবী পুলিশের হাতে গ্রেপ্তার হলে শুরু হয় আলিপুর বোমা মামলা। এই মামলায় বিপ্লবীদের হয়ে সওয়াল করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। মামলা চলাকালীন নরেন গোসাই নামে এক বিপ্লবী পুলিশের কাছে যুগান্তর দলের গোপন তথ্য ফাঁস করে দেয়। তাই কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ বসু বিশ্বাসঘাতক নরেন গোসাইকে জেলের মধ্যেই গুলি করে হত্যা করেন। 4. আলিপুর বোমা মামলার পরবর্তী পর্ব। আলিপুর বোমা মামলার পর বিপ্লববাদকে ধ্বংস করার লক্ষ্যে ব্রিটিশ সরকার তীব্র দমননীতির আশ্রয় নেয়। তা সত্ত্বেও মহারাজা ত্রৈলোক্য চক্রবর্তী, অমৃতলাল হাজরা প্রমুখের নেতৃত্বে পূর্ববঙ্গে বিপ্লবীরা পুনরায় সক্রিয় হয়ে ওঠেন। তাঁদের নেতৃত্বে এ সময় বিপ্লবীরা পূর্ববঙ্গের নানা জায়গায় রাজনৈতিক ডাকাতির দ্বারা বিপ্লবী কর্মকাণ্ড পরিচালনার অর্থ জোগাড় করেন। বিপ্লবীদের ধরপাকড় করে তাদের বিরুদ্ধে একে একে সরকার ঢাকা ষড়যন্ত্র মামলা, খুলনার ষড়যন্ত্র মামলা, হাওড়া ষড়যন্ত্র মামলা, রাজাবাজার বোমার মামলা প্রভৃতি দায়ের করেন। যুগান্তর দলের সদস্য যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিপ্লবীরা কলকাতার বিখ্যাত অস্ত্র ব্যবসায়ী রডা কোম্পানির 50টি মাউজার পিস্তল এবং 46,000 কার্তুজ লুণ্ঠন করেন। পরে এগুলি বাংলার বিভিন্ন জেলার বিপ্লবী কেন্দ্রগুলিতে ছড়িয়ে দেওয়া হয়। বাঘা যতীনের নেতৃত্বে তার সঙ্গীরা ব্রিটিশের পুলিশের বিরুদ্ধে বুড়িবালামের যুদ্ধে লিপ্ত হন। যুগান্তর দলের এক সময়কার সদস্য রাসবিহারী বসু বাঘা যতীনের সঙ্গে মিলিত হয়ে শচীন্দ্রনাথ সান্যাল, নলিনী মুখোপাধ্যায়, হরনাথ সিং এবং বিষ্ণু গণেশ পিংলে সহ গদর দলের সাহায্যে ভারত জুড়ে এক গণবিদ্রোহ ও সেনা অভ্যুত্থানের পরিকল্পনা নেন। যুগান্তর দলের সদস্য ছিলেন বিপ্লবী গণেশ ঘোষ, অম্বিকা চক্রবর্তী, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, যোশী প্রমুখ। এই বিপ্লবীগণ মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পাশাপাশি পাহাড়তলির ইউরোপীয় ক্লাবে আক্রমণ চালান। ফুটনোট: বিপ্লববাদ দমনের লক্ষ্যে ব্রিটিশ সরকার 4 নম্বর ডিফেন্স অফ ইন্ডিয়া ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 5ই মার্চ 1915 খ্রিস্টাব্দে এবং ভারত রক্ষা আইন ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 18ই মার্চ 1915 খ্রিস্টাব্দ পাস করিয়ে বিপ্লবীদের গ্রেপ্তার করে বিনা বিচারে আটক করে। মূল্যায়ন: যুগান্তর দলের বিপ্লবীদের প্রচেষ্টা এবং যুগান্তর পত্রিকায় বিপ্লববাদী লেখালেখির সুবাদে বাংলা তথা ভারত জুড়ে বিপ্লববাদের প্রসার ঘটে। অনুশীলন সমিতির মতোই যুগান্তর দলের সদস্যরাও নির্দ্বিধায় দেশমাতার মুক্তির জন্য মাতৃমুক্তির যজ্ঞে নিজেদেরকে উৎসর্গ করেন।